যে ক্লাসরুমের ভেতরে যেই সব শিক্ষার্থীরা ছিল তাদের কেউই বেঁচে নেই। ২১টি লাশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এর পরবর্তীতে হাসপাতালে যে মারা গিয়েছে সব মিলিয়ে লাশের সংখ্যা ২২টি কীভাবে হয়? সফটওয়্যারের মাধ্যমে এই বিমানটাকে ক্র্যাশ করানো হতে পারে যে এই ঘটনার মধ্যে পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধন থাকতে পারে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকালকে যেই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, সর্বশেষ আমাদের কাছে যেই খবর আমরা পেয়েছি ২২ জনের মৃত্যু হয়েছে অফিসিয়ালি, সরকারিভাবে। যেই ঘটনায় সারা দেশের মানুষ শোকে স্তব্ধ। বাংলাদেশের সরকার আজ মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ফেসবুকে গতকাল থেকে আমরা যখন স্ক্রল করি তখন বিভিন্ন ভিডিও দেখে, ছবি দেখে, লেখা পড়ে আমাদের অনেকেরই দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ঘটনাটা আসলে খুবই ভয়াবহ, খুবই মর্মান্তিক, খুবই হৃদয় বিদারক। পাশাপাশি এই ঘটনার মধ্যে অনেকেই আরও কিছু বিষয় দেখতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন। অনেকেই গন্ধ পাচ্ছেন এখানে ষড়যন্ত্রের। আমার এক কলিগ আমাকে বলছিলেন যে এই ঘটনার মধ্যে পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধন থাকতে পারে। তিনি আমাকে এটা বলছিলেন যে এটা নিশ্চিত নয়, কিন্তু এটা ধারণা। আমরা একটু দেখতে চাই আসলে বিষয়টা কি। প্রথমত, এখানে ষড়যন্ত্রের প্রথম যে সূত্রটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটি ফেসবুক পোস্ট। যেই পোস্ট থেকে অনেকেই মনে করছেন যে হয়তোবা এখানে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। অখ্যাত একটি পোস্ট যা এই আলোচনায় আসার আগে, বিশেষ করে আমি যদি বলি, আমাদের বাংলাদেশের পরিচিত একজন মুখ, যিনি হয়তোবা পোস্ট না করলে এই বিষয়টা নিয়ে এত আলোচনা হতো না, আমাদের মধ্যে এত চাঞ্চল্যের সৃষ্টি হতো না। সেই বিষয়টার, সেই পোস্টের আসলে ভিত্তি কতটুকু, এই বিষয়টা নিয়ে ইতোমধ্যেই আপনারা হয়তো বা আলোচনা দেখেছেন, বিভিন্ন জনের বিভিন্ন লেখা পড়েছেন যে আসলে এই পোস্টের গ্রহণযোগ্যতা রয়েছে কিনা, ভিত্তি রয়েছে কিনা। এক কথায় বলতে গেলে এই পোস্টটাকে দেশের সচেতন মহল অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এটা আমরা হয়তোবা ইতোমধ্যে অনেকেই পড়েছি। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, আমার ওই কলিগ আমাকে বলছিলেন যে এখানে সফটওয়্যারের মাধ্যমে এই বিমানটাকে ক্র্যাশ করানো হতে পারে। এই ব্যাপারটা আসলে কতটুকু সঠিক এটা এখনও জানার সময় হয়নি, এটা হয়তোবা আমরা জানব। কিন্তু এই ঘটনায় যেই বিমানটি ক্র্যাশ হয়েছে, সকল গণমাধ্যমে এসেছে এই বিমানটি ছিল হচ্ছে F-7Z একটি বিমান, যেই বিমানটি বোম ক্যারি করতে পারে। যারা এটাকে ষড়যন্ত্র বলে মনে করেন তাদের বক্তব্য হলো উত্তরায় ক্র্যাশ হওয়া এই বিমানটি আসলে F-7Z বিমান নয়, বরং এটি একটি বোয়িং টাইপ বিমান। তাদের যুক্তি হচ্ছে সেনাবাহিনী এখানে মিথ্যাচার করেছে। তারা যে F-7Z বিমান যে বলেছে এটা আসলে সঠিক নয়, বরং এই বিমানটি ছিল একটি বোয়িং টাইপ বিমান। কারণ কি? কারণ হচ্ছে F-7Z যে বিমানটি, এই বিমানটি বোম ক্যারি করতে পারে। আর এই টাইপের বিমান, যে বিমানগুলো বোম ক্যারি করতে পারে, এই F-7Z বিমানগুলো কোনো প্রশিক্ষণার্থীকে দেওয়া হয় না। আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে আমরা অনায়াসে আমরা খুঁজে পাবো যে আসলে এই কথার ভিত্তি কতটুকু। একদমই ভিত্তি নেই। কারণ আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন যে F-7Z যে বিমানটি, এই বিমানটির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর যেই প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো রয়েছে এগুলোর মধ্যে একটি হচ্ছে F-7Z বিমান। সুতরাং এখানে সেনাবাহিনী বা আইএসপিআর যে মিথ্যাচার করেছে, বলা হচ্ছে যে তারা মিথ্যাচার করে F-7Z বিমান বলছে, মূলত এটি বোয়িং টাইপ বিমান। এই কথাটা আমার মনে হয় না যে সঠিক। এরপরে হচ্ছে সেনাবাহিনী এখানে বিভিন্ন বিষয়ে লুকোচুরি করছে, বিভিন্ন বিষয় গোপন করার চেষ্টা করছে। এই বিষয়টা আসলে কতটুকু সঠিক আমরা জানি না। অনেকেই বলতে চাচ্ছেন যে গতকালকের যে ঘটনা, এই ঘটনায় গণমাধ্যমকে দূরে রাখার চেষ্টা করেছে সেনাবাহিনী। অনেকের দাবি যে গণমাধ্যম কর্মীদেরকে এই ঘটনাস্থল থেকে সেনাবাহিনী সরিয়ে দিয়েছেন। আসলে ঘটনাটা কতটুকু সঠিক আমি এখনও শতভাগ নিশ্চিত নই। এই পর্যন্ত সেরকমভাবে নিশ্চিত কোনো তথ্য আমি পাইনি। একটি ভিডিও দেখেছি যেখানে
দেখা যাচ্ছে যে একজন ক্যামেরা পার্সন এবং একজন রিপোর্টারকে কয়েকজন সেনা সদস্য সরিয়ে দিচ্ছিলেন। এই ছবিটি দেখিয়ে বলা হচ্ছিল যে সেনাবাহিনী গণমাধ্যমকে বাধা দিয়েছে এই ঘটনার তথ্য সংগ্রহ করতে, এই ঘটনার ফুটেজ, ছবি, ভিডিও সংগ্রহ করতে বাধা দিচ্ছিল। কিন্তু পক্ষান্তরে আমরা বিভিন্ন গণমাধ্যমে হয়তোবা দেখেছি যে এই ঘটনার একদম ক্লোজ ছবিও আমরা দেখেছি। মোট কথা, এই ঘটনায় অনেকেই যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, আমি এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি বা এমন কোনো কারণ পাইনি যে কারণের প্রেক্ষিতে এখানে ষড়যন্ত্র আছে বলে মনে করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, এই ঘটনায় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশের সরকার কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারে না। কেননা যেই বিমানের মাধ্যমে, যেই বিমান ক্র্যাশের মাধ্যমে এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে, এতগুলো জীবন ঝরে পড়েছে। একটু আগে আমি নিউজ করলাম যে যারা নিহত হয়েছে এদের মধ্যে 17 জন হচ্ছে শিশু। এই যে 17 জন শিশুসহ মোট 22 জনের মর্মান্তিক মৃত্যু হলো, আরও আশঙ্কা করা হচ্ছে আরও হয়তোবা মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এই যে একটা মর্মান্তিক, বেদনা বিধুর একটা ঘটনা, এই ঘটনাটা ঘটলো কেন? একজন নতুন বিমান পাইলটের হাতে বিমান ছেড়ে দেওয়ার কারণে। কেমন বিমান? এমন একটি বিমান যেই বিমানটি ব্যবহারযোগ্য নয়, যেই বিমানটি পরিত্যক্ত অবস্থায় থাকার কথা, এমন একটি বিমানের মাধ্যমে এই ঘটনা সংঘটিত হয়েছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুল যেই কয়েকটি শহর রয়েছে, যেই কয়েকটি সিটি রয়েছে, এর মধ্যে একটি সিটি হচ্ছে ঢাকা সিটি। এই ঢাকা সিটির মতো একটি জনবহুল এলাকার আকাশে কোন যুক্তিতে প্রশিক্ষণের বিমান ওড়ে? ঢাকা শহর এত জনবহুল একটি এলাকা, এই এলাকার মধ্যে, এই এলাকার আকাশে প্রশিক্ষণের বিমান ওড়ানোর অনুমতি কে দিয়েছে? এটার বিচার অবশ্যই হতে হবে। যারা অনুমতি দিয়েছে তাদের বিচার অবশ্যই হতে হবে। স্বাভাবিকত এই রকম বিমান ওড়ানোর প্রশিক্ষণগুলো হয়ে থাকে, হওয়া উচিত জনবিরল এলাকায়, জনমানবহীন যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় এই রকম প্রশিক্ষণ হওয়ার কথা, সেই সব এলাকার আকাশ ব্যবহার করে প্রশিক্ষণ হওয়ার কথা। কিন্তু তা না করে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং সরকার, তারা কোন যুক্তিতে রাজধানী ঢাকার মতো একটি জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের অনুমতি দিল? আর এমন একজন পাইলটকে, যেই পাইলট এই প্রথমবারের মতো এককভাবে বিমান চালনায় বসেছে, বিমানের সিটে এককভাবে বসেছে, একটি বিমান নিয়ে আকাশে উড়েছে, যার কারণে আজকে কতগুলো প্রাণ ঝরে গেল। কালকে রাতটি হয়তোবা বাংলাদেশের অনেকের জন্যই ছিল চোখের পানি ফেলার রাত। অনেককেই দেখেছি ফেসবুকে পোস্ট করতে যে ঘুম আসছে না রাতে। সারাদিন যেই ভিডিও দেখেছি, যেই ছবি দেখেছি, যেই সংবাদগুলো পেয়েছি, এগুলো বারবার মাথায় আসছে, ঘুম আসছে না। এই ঘটনার জন্য দায়ী কারা? বাংলাদেশের মানুষের এতটাই কপাল পোড়া, বাংলাদেশের মানুষ এতটাই অভাগা, দুর্ভাগা যে তাদের যারা নিয়ন্ত্রণ করে, তাদেরকে যারা চালায়, তারা এতটাই দায়িত্ব জ্ঞানহীন। মানুষের জীবনের নিরাপত্তা আসলে কোথায়? যাদের জীবন কেবল শুরু, যে ফুলগুলো কেবল ফুটেছে, এখনো সুবাস ছড়ানোই শুরু হয়নি, সব নিঃশেষ হয়ে গেছে। পুরো দেশবাসী শোকে স্তব্ধ। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে খুব জোরালো অভিযোগ উঠেছে, সেটি হচ্ছে লাশ গোপন করা, লাশের সংখ্যা কমিয়ে দেখানো। অভিযোগ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখানে যে হতাহত হয়েছে, এর মধ্যে যারা নিহত হয়েছে, নিহতের সংখ্যাকে গোপন করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বক্তব্য হচ্ছে, তারা যখন সেখানে উপস্থিত ছিল, সেই ঘটনাস্থলে যখন গিয়েছিল, প্রত্যক্ষদর্শীদের অনেকেই এমনটা জানিয়েছে যে যেই জায়গাটিতে প্লেনটি ক্র্যাশ হয়েছে, বিমানটি ক্র্যাশ হয়েছে, সেই বিমান ক্র্যাশ হওয়ার যে জায়গা, সেখানে তারা নিজেরা অসংখ্য লাশ দেখেছে। এই লাশ নিয়ে কারচুপির কথা বলতে গিয়ে আমার কলিগ আমাকে একটি পরিসংখ্যান বলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য হচ্ছে, সেনাবাহিনীর যে হেলিকপ্টার ছিল উদ্ধার কাজে, সেই হেলিকপ্টারে করে প্রথম দফায় 7টি লাশ এবং একজন আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় দফায় 4টি লাশকে নিয়ে যাওয়া হয়। তৃতীয় দফায় আবারও 10টি লাশ সেই
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়ে যাওয়া হয়। তাহলে মোট কতটি লাশ হলো? 7, 4, 11 আর 10, 21টি লাশ। 21টি লাশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এর পরবর্তীতে হাসপাতালে যে মারা গিয়েছে, সব মিলিয়ে লাশের সংখ্যা 22টি কীভাবে হয়? এছাড়াও আরও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বক্তব্য হচ্ছে যে তারা প্রত্যক্ষদর্শীদের অনেকের বক্তব্য এমন পেয়েছে যে সেখানে এক একটি ক্লাসরুমে তারা অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছে। এই যে এতগুলো লাশ প্রত্যক্ষদর্শীরা দেখেছে, সেই লাশগুলো গেল কোথায়? একজন তো বলছিলেন, যদিও সেটা কতটুকু গ্রহণযোগ্য জানি না, কিন্তু তিনি আমাকে বলছিলেন যে ক্লাসরুমের ভেতরে যেই সব শিক্ষার্থীরা ছিল তাদের কেউই বেঁচে নেই, সকলেই মারা গিয়েছে। আহত হয়েছে যারা ক্লাসরুমের আশপাশে যারা ছিল তারা মারা গিয়েছে। ক্লাসরুমের ভেতরে যেই সব শিক্ষার্থীরা ছিল, যেই সব বাচ্চারা ছিল, তারা কেউ বেঁচে নেই। কিন্তু সেই সব লাশকে গোপন করার একটা অভিযোগ উঠেছে। এই অভিযোগটুকু আসলে কতটুকু সত্য সেটা এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। আমরা জানিও না যে আসলে এটা নিশ্চিত হওয়া যাবে কি না। হয়তোবা যেতেও পারে, যেহেতু সেনাবাহিনী এখানে রয়েছে। সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে চাই যে সেনাবাহিনী এই সব বিষয় একদম স্পষ্ট করে প্রতিটি লাশের পরিসংখ্যান, প্রতিটি লাশের তালিকা, প্রতিটি শিক্ষার্থীর তালিকা, প্রতিটি আহত ব্যক্তির তালিকা জাতির সামনে প্রকাশ করে বিষয়টিকে স্পষ্ট করবে। এত বড় একটি শিক্ষাঙ্গনের এত বড় একটি মর্মান্তিক ঘটনা। আজকে এইচএসসির পরীক্ষা ছিল, যেই পরীক্ষা বাতিলের জন্য, স্থগিত করার জন্য এই শোকের মধ্যে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে? যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানেও তো পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে? যার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল যে আজকের পরীক্ষা স্থগিত করার জন্য। কিন্তু আমাদের অথর্ব উপদেষ্টারা গো ধরেছিল যে পরীক্ষা স্থগিত করবে না। কিন্তু রাত যখন বেশি হচ্ছিল, 11টার পর থেকে আমরা খবর পাচ্ছিলাম যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকের পরীক্ষা বর্জন করা শুরু করেছে। যখন দেশের বিভিন্ন অসংখ্য প্রতিষ্ঠান এই সিদ্ধান্তে এসে গেছে, তখন চাপে পড়ে রাত 2:45টার দিকে এই অথর্ব উপদেষ্টারা সিদ্ধান্ত দেয় যে আজকের পরীক্ষা, মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র যারা চালায় তাদের সিদ্ধান্ত এইরকমভাবে আসতে পারে রাত 2:45টার দিকে। এর আগেও আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, রাজধানীতে যখন ছিনতাই হচ্ছিল, তখন রাত 3টার দিকে সংবাদ সম্মেলন ডেকেছে। আমরা মনে প্রাণে চাই এই সরকার সফল হোক। আমরা মনে প্রাণে চাই এই সরকার সফল হোক, কারণ এই সরকার আমাদের আন্দোলনের ফসল। এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করে। সুতরাং আমরা কখনোই চাই না আমাদের সরকার ব্যর্থ হোক। কিন্তু তারা একে একে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আর কত প্রাণ গেলে তাদের হুঁশ হবে? আর কত জীবন গেলে তাদের আকল হবে? আর কত মানুষ অসহায়ভাবে কান্নার অশ্রু ফেললে তাদের বোধোদয় হবে?